নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এখন আমি আছি মাঠে, ছাগল চড়াচ্ছি। এখন বাজছে দুপুর 2:30। আমি প্রতিদিন ঠিক সকাল 9টার সময় ছাগলগুলোকে মাঠে নিয়ে যাই, দুপুর 1টার মধ্যে বাড়িতে চলে আসি, আবার বিকেল 3:30 4টার সময় নিয়ে যাই। তো আজকে 2:30টার সময়ই নিয়ে এসেছি, কারণ সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মানে সেই হঠাৎ করে একটা নিম্নচাপের মতো হয়ে গেছে। সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই সকাল থেকে সেভাবে চড়তে পারিনি বলে আজ তাড়াতাড়ি এলাম মাঠে ছাগলগুলোকে নিয়ে। তো এই বিষয়টা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি না, আমি ভিডিওটা বানাচ্ছি যে বিষয়টা নিয়ে, সেটা হলো বন্ধুরা, আজকে আমি গিয়েছিলাম ছাগল পালনের একটা ট্রেনিংয়ে। 1 মাস আগেও আমি গিয়েছিলাম, আমি সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। আজকেও আমি গিয়েছিলাম, সকাল 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত আমাদের ট্রেনিংটা চলে। সেখানে ডাক্তারবাবুদের যেসব কথাগুলো সেগুলো আমি সব তুলে নিয়ে এসেছি, সেগুলোই আমি ভিডিওর আকারে দিচ্ছি। ডক্টর মাহমুদ রশিদ বিশ্বাস, তিনি ছাগল পালন নিয়ে অনেক কথাই বলেছেন আজকে, যদিও 3-4 জন ডক্টর ছিলেন, এছাড়াও আমাদের এলাকার সকল প্রাণীমিত্রারা ছিলেন। তাদের মধ্যে ডক্টর মাহমুদ রশিদ বিশ্বাস তিনিই সমস্ত কথাবার্তা বলেছেন। তো সব কিছুই আমি রেকর্ডিং করে নিয়ে এসেছি। তিনি কি বলেছেন, কিভাবে ছাগল পালন করতে বলছেন, প্রায় সব কিছুই আমি রেকর্ড করে নিয়ে এসেছি, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা ভালো করে সেগুলো দেখো। এক কথায় আমি ঠিক যেভাবে ছাগল পালন করি, ডাক্তারবাবু সেইভাবেই অনেকটা বলছেন, একটু হয়তো ফারাক আছে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তবে একটা জিনিস কি, আজকে যেহেতু ওয়েদার খারাপ আছে, তাই হয়তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, অনেক সময় আবছা বোঝাতে পারে বা অন্ধকার বোঝাতে পারে, কারণ আমরা একটা ঘরের মধ্যে বসেছিলাম, তো সেক্ষেত্রে পিকচার কোয়ালিটি একটু খারাপ আসতে পারে। আর অনেক মানুষ ছিলাম, আমি ছাড়াও মোটামুটি 50 জনের মতো ছিল, ভয়েস কোয়ালিটিও কিছুটা প্রবলেম হতে পারে। তবুও আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ডাক্তারবাবুর কথাগুলো স্পষ্ট বোঝাচ্ছে। ডাক্তারবাবুকে সম্পূর্ণ দেখা না গেলেও তার কথাগুলো স্পষ্ট বোঝাচ্ছে, এটা আমি বলতে পারি। তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। গ্রামীণ অর্থনীতিতে ছাগল পালনের কিন্তু একটা বড় ভূমিকা আছে। এখন কিন্তু এগ্রিকালচার মানে চাষযোগ্য জমি বলুন বা মাশরুম চাষ বলুন বা অন্য এই ধরনের যেগুলো এখন খুব চলছে, বা ড্রাগন ফলস, এই সমস্ত নতুন নতুন অনেক কিছু চলছে, কিন্তু এগুলোর মার্কেটিং কিন্তু খুব সমস্যা। আপনি বাড়ির মধ্যে একটা মাশরুম চাষ করতেই পারেন, কিন্তু দেখবেন বিক্রির জন্য আপনি মার্কেট খুঁজে পাচ্ছেন না। সবাই তো খাবে না, মাশরুমের যথেষ্ট দাম আছে। আপনি করছেন, যদি আপনি যদি যথাযোগ্য যদি টাকা সেখান থেকে না উপার্জন করতে পারেন, বিক্রির সময় যদি টাকা না পান বা লোকজন কিনছে না, তাহলে মার্কেটিং চ্যানেল হলো না, তাহলে কি হলো, আপনার কিন্তু আলটিমেট কিছু লাভ হলো না। কিন্তু ছাগল যদি আপনি পালন করেন, গ্রামীণ অর্থনীতিতে কিন্তু ছাগল পালনের মাধ্যমে একে জেনারেট করা কিন্তু অনেকটা বেশি সুবিধাজনক। খুব ছোট্ট জায়গা লাগে, কম জায়গা লাগে, খুব সহজে আমরা বিচরণ করতে পারি, খাওয়ার এমন বিশেষ কিছু লাগে না, তাই না? আলাদা করে কি বিশেষ কিছু লাগে? 3-4টে ছাগল বা 2-1টা ছাগল যার বাড়িতে আছে, বাড়িতে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা বা এখানে যা কিছু সবুজ যেগুলো খাওয়ার যোগ্য আর এডিবল ফডার, সেগুলো যদি ওদের সামনে দেওয়া হয়, ওতেই বড় হয়ে যায়। এছাড়া বাড়ির যেগুলো তরকারি খোসা হোক বা যেগুলো আপনারা আর খাচ্ছেন না, এরকম কিছু খাবার অববিস্তার দিলেই কিন্তু ছাগল দিনের পর দিন ডে টু বেড়ে যায়। এবং তার সঙ্গে এবার আপনাদের এখানটাতে আমরা নিয়ে এসেছি আর একটু সতর্কভাবে পালন করার জন্য। আপনারা যদি একটু ঠিকঠাক করে মেনটেন করেন, যদি মিনারেল মিক্সচার ঠিকঠাক করে খাওয়ান, আমাদের প্রোভাইড করা, বা আপনার হসপিটাল থেকে মিনারেল মিক্সচারগুলো খাওয়ান নিয়মিতভাবে, যেমন করে বলা হবে আর কি, যে কৃমির ওষুধ খাওয়াতে বা যেমন বলা হয়েছে, ঠিক আছে? একটা প্রাপ্তবয়স্ক 6 মাস বয়সের পর ছাগলকে 2 মাস থেকে 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতে হবে, বা 1 মাস পর থেকে 6 মাস অবধি প্রত্যেক মাসে মাসে কৃমির ওষুধ খাওয়াতে হবে, তাকে ভিটামিনের ওষুধ খাওয়াতে হবে। এখন আমার হসপিটালে কিন্তু যথেষ্ট ভিটামিনের ওষুধ আছে, আপনাদের এখানে প্রোভাইডও করা হবে, তার জন্য নয়, যেহেতু ক্লাস্টার আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি এটা রেগুলার ওয়েটে মেনটেন করেন, দেখা যাবে একটা বয়সের পর প্রত্যেক মাসে 2 থেকে 3 কেজি করে ছাগলটা বাড়বে। 1 বছরের মাথায় একটা ছাগলের যথেষ্ট ভালো ওজন পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। একটা ছাগল যদি আপনার 15 কেজি ওজন হয়, 9 কেজির মতো ওর কি হবে, মাংস হবে। 9 কেজি মাংসের দাম হচ্ছে আপনার 700 করে হলো 6300 টাকা। একটা চামড়ার দাম আছে আলাদা করে। তো সেক্ষেত্রে আপনাদের একটা ওজন করা মেশিন কি দেওয়া আচ্ছা, ওজন করা ওই মেশিন আছে আপনাদের। তো সেক্ষেত্রে আপনারা যদি ওজন করে বিক্রি করেন, প্রাইভেটে যদি ওজন করে বিক্রি করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু সহজে কেউ ঠকাতে পারবে না।
তো আপনাদেরকে সহজে ঠকাতে পারবে না। প্রত্যেক মাসে 2 থেকে 3 কেজি করে গ্রোথ, প্লাস হচ্ছে রোগবালা কম। যদি রোগবালা হয় কাছে হসপিটাল আছে বা যে প্রাণী মিত্রা আমাদের দিদিগুলো আছে তাদের সঙ্গে কথা বলবেন। যদি প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয় ওনারাই হয়তো আমাদের সঙ্গে কথা বলে বা ওনারা নিজেরাও যদি টুকটাক জেনে থাকে সেক্ষেত্রে করে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মৃত্যু হার কমানো সম্ভব। এবং সময় মতো টিকাকরণ করা, ভ্যাকসিন করা 2 মাস বয়স হয়ে গেলে তারপর থেকে ভ্যাকসিনকে টিকাকরণ করানোর সময় শুরু হয়ে গেল। কি কি কখন কি ভ্যাকসিন করতে হবে না করতে হবে সেগুলো যারা প্রাণীমিত্রা দিদিগুলো আছে তাদের সঙ্গে কথা বলে নেবেন। আপনার বাড়িতে এসে নাও পৌঁছাতে পারে, অনেক কমপ্লেন থাকে আমার বাড়িতে এসে পড়ে গেল না, নাও করতে পারে। আপনার নিজের ছাগল আপনাকে দায়িত্ব নিয়ে ফোন করে নিয়ে আসতে হবে। এরপরেও যদি সম্ভব যদি না আসে তখন কমপ্লেন করলে সেগুলো মানা যায়। তাহলে অনেকে এসে বলে আমার একটা ছাগল আছে ভ্যাকসিন করে গেল, আরে করে নাও যেতে পারে, আপনার দায়িত্ব। আপনার ছাগল মারা গেলে আপনার লস, তাই না? 1 টাকা 2 টাকা বা 5 টাকার বিনিময়ে সামনে একটা ভ্যাকসিন, সেক্ষেত্রে কিন্তু যেমন পিপিআর এই রোগটা হলে কি হবে, ঠান্ডা লাগা হবে, পাতলা পায়খানা হবে, কাশি হবে, জিভে ঘা হবে, একদম গ্রোথ কমে যাবে, মারা যাবে। বাচ্চা ছাগলগুলো কিন্তু বাঁচবে না এই রোগে, যতই চিকিৎসা করানো যায়। একমাত্র একে প্রতিহত করতে হবে সেটা ভ্যাকসিনের মাধ্যমে। তাহলে ভ্যাকসিন যদি করানো যায় তাহলে ছাগলটা মরবে না, তাহলে মৃত্যু হার কমানো গেল, আপনার কিন্তু আপনি বেনিফিটেড হলেন। এইগুলোই হচ্ছে ট্রেনিং সেশনের মেন কথা এবং এইগুলো আপনাকে মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। ভ্যাকসিন করানো, কৃমির ওষুধ খাওয়ানো, খাসি ছাগলকে সময় মতো 2 মাস বয়স হয়ে গেলে তাকে খাসি করাতে হবে। খাসি এখন আর ওপেন কেটে করা হয় না। যদি কেউ গ্রাম বাংলায় এসে 30 টাকা 40 টাকা বা 50 টাকার বিনিময়ে কেটে করায় সেটাকে আপনারা কিন্তু মানে একদম উৎসাহ দেবেন না, কাউকে বলবেন না করাতে, আপনি নিজেরাও করাবেন না। এখন মেশিন চলে এসেছে, আপনাদের কাছে নিশ্চয়ই সারাশি মেশিন বার্ডিজো ক্যাস্টর এসে গেছে, ঠিক আছে? প্রাণী মিত্র দিদিরা চাইলে যদি ওনারা সম্ভব করে যেতে পারেন ওনারা করে দেবেন, বা আপনি চাইলে আমার হসপিটালে চলে যাবেন, ওখান থেকে আপনি করে দেবেন। 10 টাকা লাগে আর কি গভর্নমেন্ট যেটা রেট। তো সেক্ষেত্রে কি হবে, খাসি হয়ে গেল ছাগল, তার কাছ থেকে যে এক্সট্রা যে আমাদের পাঠার থেকে যে পার্থক্য যেটা হয়, একটা গন্ধ থাকে না, ওর গ্রোথ ভালো হয়, মাংসের কোয়ালিটি ভালো হয়। তো সেক্ষেত্রে একটা ভালো একটা উপায়ের ইয়ের জায়গা আর কি। আর ওপেন মেথডে মানে কেটে করলে অনেক সময় দেখবেন যে টিটেনাস হয়ে যায়। টিটেনাস বলতে হাত পা গুলো স্ট্রেট করে যায়, ঘাটটা স্ট্রেট করে যায়, আলটিমেট ছোট্ট বাচ্চা ছাগল কয়েকদিন হয়তো শুয়ে শুয়ে একটু খেলো দিয়ে মারা যায়। তাহলে সেটা একটা লস। একটা বাংলার ব্ল্যাক বেঙ্গল গোট কালো ছাগল বছরে 2 বার করে বাচ্চা দেয়, দুটো করে বাচ্চা দেয় আর কি। মানে যদি অ্যাভারেজ ধরি 2টো করে বাচ্চা দেয়, কারোর একটা দেয়, কারোর আবার 3টেও দেয়। 1 বছরে 4টে বাচ্চা দেবে। এবং ওই বাচ্চাগুলোকে যদি বাঁচানো যায় তাহলে আর 1 বছরের মাথায় কিন্তু ওগুলো বিক্রিযোগ্য হবে। এবং সেইভাবে দেখতে গেলে যদি আপনাদের একটা ছাগল থেকে 1 বছরের মাথায় আরো 4টে ছাগল হবে, এবং সেক্ষেত্রে মৃত্যু হার যদি আমরা এইভাবে কমাতে পারি, রোগ হলো চিকিৎসা পেলো, ভ্যাকসিন হলো, রোগ হলো না, তারপর হচ্ছে কি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন পেলো, কৃমির ওষুধ পেলো, তাহলে গ্রোথটা ভালো হলো, মরলো না, প্লাস হচ্ছে 1 বছরের মাথায় আপনি আরো 1 বছরের মাথায় দেখা যাচ্ছে আপনি 4টে ছাগল বা 2-3টে ছাগল বিক্রিযোগ্য হয়ে গেল। যদি আপনার 15 কেজি ওজন হয়, 9 কেজি মাংস, মানে প্রায় 6 থেকে 7 হাজার টাকা ছাগলটার দাম। যদি প্রাইভেটে বিক্রি করতে হয় আপনার ওজন করে বিক্রি করবেন যাতে আপনাদের ঠকানো না হয়, আপনারা ঠকে না যান। হ্যাঁ, সে 500 টাকা লাভ করবে সেইভাবে ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে একটা 6000 ছাগল 15 কেজি ওজন হচ্ছে, তাকে 4000 টাকা কিনে চলে গেল, তাহলে আপনাদের 2000 টাকা লস হয়ে গেল মাঝখানে। যাতে আপনারা এইরকম ভাবে যেগুলো অসাধু ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে যদি কখনো মানে ঠকে না যায়, সেটার জন্য হচ্ছে এই মানে এই ওজন করে বিক্রি করার জন্য আপনাদের উৎসাহ করা হচ্ছে এবং উৎসাহিত করা আগেও হয়েছে, ঠিক আছে? আচ্ছা শুনুন, আসলে এবার হচ্ছে কি আর একটা জিনিস, মার্কেটিং চ্যানেল যেটা বললাম, মাশরুম চাষ করতে পারেন, বিক্রির জন্য হয়তো পর্যাপ্ত পরিমাণে বিক্রি করতে পারছেন না। ছাগলের ক্ষেত্রে সেটা হয়, যেগুলো ধাড়ি ছাগল এখন আমাদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনাদের যদি ভালো ছাগল হয় আপনাদের কিন্তু সহজে আপনারা সেক্ষেত্রে মার্কেটিং চ্যানেল আছে, সরকারি কিনে নেবে, আর আপনাদের আলাদা করে চিন্তা করতে হবে না। এটা যেরকম বয়সে যেরকম ওজন অনুযায়ী হবে আপনাদের লস হবে না। আচ্ছা, এবার খাসি ছাগলগুলো আপনি কি প্রাইভেটে বিক্রি করতে পারেন, বা বেশি সংখ্যক খাসি ছাগল হলে আমরা সেক্ষেত্রে আমরা একটা যোগাযোগ করে আপনাদের ক্ষেত্রে হয়তো যেমন ওই একটা আমাদের এফপিসিতে 100টা ছাগল আছে, ওদেরকে 100টা ছাগল আমরা এক জায়গায় একটা আমাদের হরিণঘাটা মিটের সঙ্গে যোগাযোগ করছি, যদি সম্ভব হয় তাহলে আমরা একদিনে ওদেরকে বিক্রি করে দেবো। আপনাদের ক্ষেত্রে সেটা হবে, ব্যতিক্রম হবে না। এবার 2-5টা একটা দুটো হলে সেরকম আপনাদের একটুখানি নিজেদের যোগাযোগ করে নিতে হবে। আর বেশি সংখ্যক হলে তখন হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যদি সম্ভব হয় আমরা তাহলে বড় মার্কেট চ্যানেলের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, বিক্রি বাটা করানোর ব্যবস্থা করে দেবো। লস হবে না আপনাদের, বরঞ্চ উপকারী হবেন আর কি। আচ্ছা, এগুলো একটা হলো। খাবার যেটা বললাম সে অর্থে বিশেষ কিছুই লাগে না,
তাও বলছি বাড়িতে যদি এইগুলো যেগুলো বললাম আর কি, তরকারি খোসা বা উচ্ছিষ্ট অংশ যেগুলো হলো, বা আম পাতা জাম পাতা বা সবুজ ঘাস যা কিছু আছে খাবে, এর সাথে সাথে কিছু দানা মিশ্রণ খাওয়াতে হবে। ঠিক আছে, দানা খাবার যেটাকে বলে মানে হচ্ছে আপনার এই চাল গুঁড়ো, গম গুঁড়ো, ভুট্টো গুঁড়ো, বা হচ্ছে আপনার অনেকে ঘাটা বলে থাকে আর কি, আমরা যেখানে ঘাটা চলটা প্রচলন আছে, এগুলো দিয়ে অনেক সময় করা হয়। আর দানা মিশ্রণ কিন্তু আমাদের ওই এফপিসিরাতে কিন্তু ওরা নিজে নিজে তৈরি করেছে, কত কি পরিমাণ লাগে ওদেরকে সব বলে দেওয়া আছে, ওরা সেভাবে বানিয়ে নিয়েছে। এবার যদি আপনারাও চান, ঠিক আছে, আপনারাও তাহলে যোগাযোগের সঙ্গে করতে পারেন, আপনারা ওখান থেকে ডাইরেক্ট কিনে নিতে পারে। এখানে আমাদের গঙ্গাজল ঘাটি গঙ্গাজল ঘাটি 1 কেজির দাম মাত্র 40 টাকা। সেক্ষেত্রে ওই যেগুলো পাঠা ছাগল আছে, পেটে বাচ্চা আছে, আর একটু বড় খাসি আছে বা ধাড়ি আছে, তাদের জন্য 100 থেকে 200 গ্রাম এই রেঞ্জের মধ্যে যার যেমন প্রয়োজন সেভাবে খাওয়াতে হবে। খুব একটা লস হবে না, বরঞ্চ আপনারা ভালো হবে। এবং ওটা আপনারা দেখুন, 2-3 মাস দেখুন, যদি মনে হয় এতে আপনাদের ছাগলের চামড়ার কালারগুলো চাকচিক্যতা আসছে, একটু বাড়ছে, বাচ্চা যেগুলো হচ্ছে সেগুলো বাচ্চাগুলো বেশ বড় বড় হচ্ছে, ভালো হচ্ছে, পুষ্ট হচ্ছে, তাহলে আপনারা ওখান থেকে কন্টিনিউ কিনতে পারেন। বা যদি মনে করেন ওরা যেভাবে মিক্স করে তৈরি করছে আপনারাও করতে চান, তাহলে সেই রকম একটা রেশন ফর্মুলা দিয়ে দেওয়া হবে, আপনারা সেগুলো মিশিয়ে করতে পারেন। তবে আমার মনে হয় এখন আপাতত কিনে করাই ভালো। আচ্ছা, এই একটা খাবার হলো, ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এই খাবার একটা হলো, তাহলে এগুলোই হলো। আর একটা জিনিস করতে হবে আপনাদের, ও ছাগলকে কিন্তু একটু কামড়ে মানে উঁচুতে পা বেয়ে উপরে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এটাকে ব্রাউজিং বলে, আর্টিফিশিয়াল, মানে বাঁশের মধ্যে, বাঁশের উপরে ঘাস হোক বা পাতা হোক বেঁধে রাখতে হবে। ছাগল মাথা বাড়িয়ে খাবে, নিচে যতটা খেলো, কিন্তু মাথা বাড়িয়ে বা উঁচু ঘাড় করে খেতে ছাগল পছন্দ করে, এবং তাতে কিন্তু ছাগল স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং গ্রোথ ভালো হবে। তো সেরকম ভাবে করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ঘর করার সিস্টেমটা একটু বলে দিই, আপনারা অনেকে করেছেন বা আছে হয়তো বা জানেন, তাও একটু বলে দিই। মাটির থেকে একটু উঁচুতে করতে হবে, যাতে স্যাঁতসেঁতে পরিবেশে কোনোভাবেই ছাগল না থাকে। স্যাঁতসেঁতে পরিবেশে ছাগল থাকলে কিন্তু নিউমোনিয়া হবে, আর ঠান্ডা পরিবেশে থাকলেও কিন্তু সর্দি কাশি এগুলো কিন্তু রেগুলার হতেই থাকবে। বিশেষ করে এই যে এখন হঠাৎ করে আবহাওয়া তৈরি হয়ে গেল, হঠাৎ করে হলো, এগুলোতে কিন্তু ছাগল আরো অসুস্থ হয়ে যায়। তাহলে কি করতে হবে, মাটির সংস্পর্শে না থেকে মাটি থেকে 2 ফুট উঁচুতে একটা মাছের মোটামুটি আপনার বাঁশের একটা মাচা করে দেবেন, সেখানে ছাগল থাকবে, যে পটি করবে ওই মাছের যে ইয়েগুলো থাকবে আর কি, হ্যাঁ, মাছাগুলো একটু ফাঁকা করে থাকবে আর কি, দুটো সেই চটার মাঝখানে, ওইগুলো দিয়ে পড়ে যাবে, নিচে ওগুলো কালেক্ট করে নেবেন, পরিষ্কার করে দেবেন সহজে। আচ্ছা, মোটামুটি উত্তর দক্ষিণ মুখী ঘর ছাগলের ঘরটা করবেন, যাতে পূর্ব পশ্চিম দিক থেকে ওর আলোটা পর্যাপ্ত পরিমাণে পায়। এই শীতকালে বর্ষাকালে যেই জায়গাগুলো ফাঁকা থাকবে ওগুলো আপনাকে চটের বস্তা থেকে ঢেকে রাখতে হবে, যাতে বর্ষার জল না ঢুকতে পারে, আর শীতের সময় শীতের প্রকোপ যাতে ছাগলকে বেশি এফেক্ট না করতে পারে। আচ্ছা, এইগুলো আপনাদের একটু করতে হবে। আর যদি সম্ভব হয়, যারা প্রেগনেন্ট, যাদের পেটে গর্ভবতী যে ছাগলগুলো আছে, পেটে বাচ্চা আছে, তাদেরকে বাকি অনেকগুলো ছাগল থেকে একটু দূরে সরিয়ে কোনো একটা জায়গা থেকে একটু রাখতে হবে, বিশেষ করে লাস্ট 1 মাস, 4 থেকে 5 মাস বয়স হলে তাহলে ওর বাচ্চা হয়, তাই না? ওর গর্ভকালীন সময় হচ্ছে 5 মাস, এরকমই হয় আর কি, 145 থেকে 155 দিন। তো এইরকম লাস্ট 1 মাস অন্তত ওকে একটু আলাদা করে রাখতে হবে। তাহলে না হলে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে একসঙ্গে থাকাকালীন কেউ একটা পেটে পুতো মেরে দিয়েছে, একটা বাচ্চা নষ্ট হয়ে গেল, আরেকটা বাচ্চা নষ্ট হয়ে যাবে, বা বাচ্চা হওয়ার সময় দেখা যাচ্ছে মানে যেটা পেটে বাচ্চা আছে ঘাটি ছাগল সেটাই মারা গেল রক্তপাতের কারণে বা অন্যান্য কারণে মারা যায়, তাহলে একটা হিউজ লস। একটা সামান্য ভুলের জন্য 2-3টে জীবন চলে গেল, এবং সেখান থেকে কিন্তু আপনাদের একটা ভালো আর্থিক সহযোগিতা আপনারা পেলেন। তাহলে এইগুলো যাতে না হয়, এই রকম সমস্যা এড়ানোর জন্য আপনারা লাস্ট 1 মাস যেগুলো গর্ভবতী আছে এরকম ছাগলগুলোকে একটু আলাদা করে রাখবেন। তাদের জন্য একটু ওই দানা খাবার একটু বেশি করে খাওয়াতে হবে, যেহেতু পেটে বাচ্চা আছে, হ্যাঁ। আর যেগুলো অসুস্থ ছাগল, যদি হঠাৎ করে দেখা যায় একটু ঠান্ডা লেগে গেছে বা পাতলা পায়খানা হয়েছে, ওই ছাগলগুলোকে বাকিদের থেকে একটু আলাদা রাখবেন, নাহলে ওদেরও কিন্তু হয়ে যেতে পারে। সবার হয়ে গেলে দেখা যাচ্ছে 2-1টা মারাই যাবে, বা যদি এদেরকে আলাদা করে রাখা যায়, বাকিদের যদি না ধরে এদেরকে চিকিৎসা করলে হয়তো এরা বেঁচে গেলে অনেকটা ভালো, হ্যাঁ। তো এই ছোটখাটো জিনিসগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, এবং এইগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে সঠিক সতর্কভাবে পালন করার পদ্ধতি। যে স্যাঁতসেঁতে জায়গায় না রাখা, ঘরটা কেমন ভাবে করা, একটু উঁচু মাটির থেকে করা, হ্যাঁ, 8 ফুট মতো উঁচু করা, 3 ফুট মতো একটা আলাদা করে ইয়ে করে সেখানে যদি একটা যেগুলো গর্ভবতী ছাগল আছে তাদেরকে আলাদা করে রাখা, হ্যাঁ। আচ্ছা, এইগুলো হলো যে যারা হচ্ছে আপনারা মাঠে চড়ান ছাগল, তাদের ক্ষেত্রে দড়িটা যেন খুব বড় না হয়, 3 থেকে 5 মিটার হবে, ঠিক আছে, এরকম রেডিয়াস করে ঘুরে সেরকম যদি ওরা মাঠে আর কি কোথাও চড়ে সেরকম ভাবে খাবে।
আচ্ছা, আর রোগের কথা বলি, আপনাদের কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি। যেমন তার মধ্যে একজন বললেন আর কি যে যদি কুকুরে কামড়াতে, হ্যাঁ কুকুরে কামড়ালে ভ্যাকসিন দিতে হয়। হ্যাঁ, আমার হসপিটালে এখন এই মুহূর্তে আপনারা ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি নেই, তবে আপনারা যদি চান যেতেই পারেন, আপনি তাহলে সেক্ষেত্রে প্রাইভেটে একটু কিনে এখন যে পরিস্থিতি সেক্ষেত্রে করতে হবে। একটা ভ্যাকসিনের দাম 200 থেকে 300 টাকা নেয়, 5 ml এর 5টা ডোজ কমপ্লিট করলে আপনাদের সুবিধা, না হলে 5টা আলাদা করে কিনতে গেলে পয়সা বেশি। ঠিক আছে, এই আর কি খরচা হয়। এখনো আমার হসপিটালে এখন অবধি এই অবস্থায় আছে। আচ্ছা, যদি যারা এরকম করতে চায় সেক্ষেত্রে করিয়ে নিতে হবে। অনেক সময় কুকুর পাগল হয়ে যায়, ছাগলকে কামড়ায়, ছাগলটা মারা যায়। প্লাস হচ্ছে আপনাদের যদি হাতে কাটা থাকে বা আপনাদের কিন্তু রিস্ক থাকে একটা, যদি ওটা ডেড এন্ড হোস তবু একটা কিন্তু ভয় থেকেই যায়। কুকুরে কামড় একটা কিন্তু বাজে জিনিস। আচ্ছা, সেই প্রসঙ্গে একটা কথা বলি, যদি কোনো ছাগলকে কুকুরে কামড়ায়, ওই জায়গাটাকে একটা সার্ফ গোলা জল দিয়ে দূর থেকে ঝাপটা দেবেন প্রথমে, যেটা করবেন। আচ্ছা, ওষুধপত্র যদি কিছু লাগাতেই হয় চেষ্টা করবেন স্প্রে ব্যবহার করা, ওই জায়গাটাতে ডাইরেক্ট হাত না দেওয়া। যার হাত কাটা আছে বা কিছু কাটা আছে ডাইরেক্ট ওইখানটাতে কন্ট্যাক্ট যেন না হয়। আর হসপিটালে যোগাযোগ করবেন। আর যদি তার সেক্ষেত্রে যদি ভ্যাকসিন করানো হয় আর কি, ভ্যাকসিন অবশ্যই কিন্তু করিয়ে দেবে। আচ্ছা, একটা হলো। আর একটা জিনিস বলি, আমাদের যেটা খুব বেশি দেখা যায়, ছাগলের কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে ভোজ বাড়ির ভাত খেয়ে নিয়েছে, পেটটা ফেপে গেছে, দিয়ে মারা গেছে। এরকম প্রচুর কেস আছে, দেখা যাচ্ছে 10টা হলে 2টো বাচ্চা, 8টা মারা যাচ্ছে। তাহলে এই 8টা মারা যাচ্ছে চিকিৎসা করার পরেও, তার মানে কি চিকিৎসা করেও বাঁচানো সম্ভব নয়। এইগুলোর ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে ছাগলটাকে ওই ভোজ বাড়ির ভাত অব্দি নিয়ে যাওয়া যাবে না। আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা এত কিছু ট্রেনিং সেশন শুনছেন, এতগুলো ছাগল পুষছেন, আপনাদের মাথায় রাখতে হবে এটা আশেপাশে কোথায় ভোজ বাড়ি হলো, ভাত ফেলে দিয়েছে, তরকারি ফেলে দিয়েছে, বা আপনার আঢাকা জায়গায় অনেক চাল আছে, হয়তো গিয়ে ছাগলটা অনেকগুলো চাল কম খেয়ে নিল, সেক্ষেত্রেও কিন্তু পেট ফেপে যেতে পারে। তো সেটা যেন না হয়, ওই দিকটা খেয়াল রাখবেন, যাতে কোনোভাবেই এই ভোজ বাড়ির উচ্ছিষ্ট ভাত বেশি পরিমাণে বা আপনার বাড়ির ধান চাল খুব বেশি পরিমাণে না খেয়ে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু পেট ফেপে যাবে। পেট ফেপে গেলে ওটাকে ব্লড বলে, অনেক সময় কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ছাগল মারা যায় চিকিৎসা করার পরে। যাই হোক, যদিও এটা হয়ে থাকে চিকিৎসা করতে হবে, তারপরে যদি কপাল ভাগে বাঁচবে, নাহলে জানি না কি হবে। সেক্ষেত্রে আপনি হসপিটাল যোগাযোগ করবেন বা যারা প্রাণী মিত্র দিদিরা আছে তাদের সঙ্গে কথা বলবেন। খাওয়া সোডা একটু খাইয়ে দেবে 1 চামচ, যদি সেরকম এমার্জেন্সি কিছু হয়। এগুলো করতে হবে। খাবার সোডা খাওয়াতে পারেন, বা টোটকা মেথডে অনেকে হচ্ছে আদা, একটু জোয়ান, বিট লবণ নিয়ে খাইয়ে দেয় আর কি, তাতে অনেকখানি একটু উপকার হয়। তাতে সব যে ভালো হয়ে যাবে এরকম কিছু না, হয়তো সাময়িক একটুখানি রিলিফ পায়। আচ্ছা, এই একটা হলো। আর কেটে যদি যায়, সেক্ষেত্রে আপনাদের বাড়িতে অনেকের একটু ওই লাল ওষুধগুলো থাকে, সেগুলো লাগাতে পারেন। বা এখানটাতে এই ক্লাস্টারের মধ্যে যে কিছু স্প্রে ওষুধ আছে দেওয়া হয়, স্প্রে বা মলম দেওয়া হয়, সেগুলো নিয়ে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে। আর ভ্যাকসিনগুলো আপনাদের 2 মাস বয়সের মধ্যে করে নিতে হবে। একটা করা ভ্যাকসিন, একটা ভ্যাকসিন আছে তো। যারা হচ্ছে পাঠা ছাগল রাখছেন আপনাদের মধ্যে, পাঠা ছাগল রাখছেন, পাঠা ছাগল যারা রাখছেন তাদেরকে বলি, পাঠাদের জন্য আলাদা করে কেয়ার করতে হবে, একটু ভালো খেতে দিতে হবে। ওই ধরনের দানা খাবার বা ঘাটা যাই হোক একটু বেশি করে বা ভালো আরো কিছু ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে খাওয়াতে হবে। হ্যাঁ, 2 বছর বয়স একটা ক্লাস্টারের মধ্যে যতগুলো ছাগল আছে, যদি 2 বছর ওই পাঠা দিয়ে ব্যবহার করা হয়, তখন কিন্তু পাঠাটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, একটা ছাগল একটা পাঠাকে, ওই যে ক্লাস্টারে সাপোজ 50টা ছাগল আছে, ঠিক আছে, ওই 50টা ছাগলকে 2টো পাঠা দিয়ে দেখানো হচ্ছে। এটা 2 বছর চললো, ওদের জেনারেশন যা কিছু হলো, এবার পাঠাটাকে চেঞ্জ করতে হবে, অন্য জায়গা থেকে পাঠা নিয়ে আসতে হবে। ঠিক আছে। আচ্ছা, পাঠা সিলেকশন কাকে ভালো করবো, যে পাঠা থেকে বেশি পরিমাণে বাচ্চা উৎপন্ন হবে, যে পাঠা থেকে বাচ্চাগুলো যেগুলো উৎপন্ন হবে, যে সেগুলো ভালো তাদের সাইজ হবে, হ্যাঁ, যাদের বার্থ ওয়েট বেশি, সেই ধরনের পাঠাগুলো বুঝতে হবে যে এই পাঠাগুলো ভালো। একটা পাঠা দেখা যাচ্ছে তার সঙ্গে মেট করিয়ার পরও বাচ্চা হচ্ছে, হয়তো একটা বাচ্চা হলো, বা বাচ্চা হয়েছে খুব রোগা বাচ্চা হচ্ছে, কন্টিনিউ এটা হচ্ছে, তার মানে ওই পাঠাটা কিন্তু অতটা ভালো না, চেঞ্জ করতে হবে, অন্য জায়গা থেকে চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে পাঠাকে সপ্তাহে 2 বারের বেশি ইউজ করবেন না, চেষ্টা করবেন 2 বার থেকে 3 বার, তার বেশি ইউজ করবেন না। আর মোটামুটি 18 মাস বা 16 মাস পর থেকে পাঠাকে ওকে ব্যবহার করবেন। আর সবথেকে ভালো যদি 2 বছর পরে ব্যবহার করানো শুরু হয়, তাহলে সবথেকে ভালো হয়।
আর অন্য কিছু ছাগল আপনারা পালন করবেন না। অনেক আছে বড় বড় ছাগল, হ্যাঁ, যে এখন অনেক মিক্স ছাগল এসছে, জামনাপুরি, বারবারি, হ্যাঁ, বিটাল, অনেকে ক্রস এসছে। এই ধরনের ছাগলগুলো দেখতেই বড়, কিন্তু এদের সঙ্গে আপনারা কখনো পালন করবেন না। বাংলার কালো ছাগলে পালন করবেন, কারণ এটা বিশ্ববিখ্যাত চামড়ার জন্য, মাংসের জন্য। হ্যাঁ, আপনাদের বলে দিই, আমাদের এই বাংলার কালো ছাগলের মাংস এর আগের বারে ফুটবল বিশ্বকাপে গোটা পৃথিবী যেখানে রিপ্রেজেন্ট করা হয়, কাতার ওয়ার্ল্ড কাপে এখান থেকে কিন্তু মাংস গেছে। হয়তো আপনার বাড়ির ছাগলের মাংস সেখানে গেছে, সেখানে মানুষ খেয়েছে, বুঝতে পেরেছেন? এখন প্রত্যেক সপ্তাহে আমাদের হরিণঘাটা থেকে একটা দেশে বাহারিনে রেগুলার এই মাংসটা যায়, মানে এতটাই প্রসিদ্ধ। ওই বড় ছাগলের মাংস কিন্তু যায় না, যেগুলো রেওয়াজি খাসি বলা হয়, ওগুলো কিন্তু খেতে ওই অর্থে ভালো নয় এবং ওদের চামড়ার কোয়ালিটিও ভালো নয়। আপনারা পালন করবেন, হয়তো বছরে একবার বাচ্চা দিল, বা যদি দুবারও দেয়, একটার বেশি বাচ্চা দেবে না। আর এই পরিবেশে ওদের জন্য সুইটেবল নয়, যে কোনো সময় মারা যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তো তার জন্যই বলা হচ্ছে আপনারা বাংলার কালো ছাগলই পালন করবেন। আপনাদের পালন খরচাও কম, খুব সহজে বড় হবে, বেশি পরিমাণে বাচ্চা দেবে, আপনাদের কিন্তু ভালো আপনার প্রফিট পাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাতে বাড়তি আর্থিক আয় অনেকটাই আপনারা পৌঁছানো সম্ভব হবে। ঠিক আছে, এই বলে আমি আমার না, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে বলো, হ্যাঁ, করছি। যদি কারো